স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণার সোয়াল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, যখন আমার দামাল সন্তানেরা নিজেদেরকে এবং আমাদেরকে একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছিল, তাদের প্রাণ দিচ্ছিল, রক্ত বিসর্জন দিচ্ছিল, তখন এই ভিডিওটা করা। কিন্তু তাদের এই আকুতি মিনতি এত কষ্ট দেখে ভিডিওটা আমি কোনো মতে আমি ছাড়তে পারিনি। তো আজকে আমি ছাড়তেই পারি, যেহেতু আজকে আনন্দের দিন, আমরা স্বাধীন দেশ আবার পেয়েছি। আমার বয়স অনুযায়ী আমি দেশ স্বাধীন হয়েছে কিভাবে খালি গল্প শুনে এসেছি, বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু 2024 সালে আমাদের পেট থেকে যে সন্তানরা বের হয়েছে তারাই আমাদেরকে দেখিয়ে দিল দেশটা আসলে স্বাধীন কিভাবে করতে হয়। তো আজকে দেখেন যে আয়োজনটা চলছে, সেটা হচ্ছে আমার জামাইয়ের জন্মদিন। প্রত্যেকবার টুকটাক যদি কখনো কাছে থাকি বা করি, তো সেভাবে করা হয়। তো আজকে যেহেতু আমি যশোরে আছি ওদের বাসায়, তো সেক্ষেত্রে আমার মেয়ে বলল, জাম্মু তোমার জামাইয়ের আজকে যেহেতু জন্মদিন, তো অত বেশি আয়োজন করব না, যেহেতু মন মানসিকতা আমাদের কারোই ভালো নেই। সবসময় আমরা ইউটিউব ছেড়ে বসে আছি, তারপরে নেট থাকছে না, সরকার নেটের প্রবলেম করে দিয়েছিল। সরি, সরকার বলছি কেন, কারণ সে তো এখন পালিয়েছে, কারণ সে এখন স্বৈরাচারী। হ্যাঁ, তো যাই হোক, তখন তার যে চামচাগুলো ছিল তারা কিন্তু এইভাবে আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, নেট কেড়ে নিয়েছে, মোবাইলের ইন্টারনেট কেড়ে নিয়েছে, স্বজনদের সাথে কথা বলতে দেয়নি, কারোর সাথে মত বিনিময় করতে দেয়নি। তারা চাচ্ছিল যে আমাদেরকে একবারে পঙ্গু করে দিতে। তো আল্লাহ যদি রাখে তাহলে বান্দাদের কিছু করার থাকে না, বলে রাখে আল্লাহ মারেকে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো আমার যে মেয়ের যে জামাই, মানে আমার জামাইয়ের যেটা, তাকে আমি কিন্তু ছেলের মতন করেই ভালোবাসি। আমার ছেলেকে যেভাবে ভালোবাসি তাকেও আমি ঠিক এইভাবে ভালোবাসি। কখনো আমি বুঝতে দিই না যে আমার সে জামাই, তাকে আমি সবসময় আমার ছেলেদের সঙ্গেই তুলনা করে রাখি। তো আমি নিজের হাতে যে কয়দিন এখানে আছি, আমি নিজের হাতে কিন্তু রান্না করে তাদেরকে খাইয়েছি। মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম, যে 2-3 দিন আমি খুবই অসুস্থ ছিলাম, তখন আমি রান্না করতে পারিনি। তো যাই হোক, এখানে রোস্ট রান্না হচ্ছে, তো রোস্টটা কিন্তু আমার মেয়ে রান্না করছে, আর পোলাওটা আমি রান্না করলাম। আর ইলিশ মাছের আপনার ভুনা হবে, যেটা আপনার সরিষা বাটা ইলিশ হবে, যেটা সরিষা দিয়ে। তো আগের মতন ইলিশ মাছের সেরকম স্বাদ নাই, কিন্তু তারপরে ইলিশ আমার অনেক প্রিয় একটা মাছ। আমি ছোটোবেলা থেকে কিন্তু হাবড়ি জাবড়ি মাছ খাই না, আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে যেগুলো আমার পছন্দ আমি সেগুলো একটু খাওয়ার চেষ্টা করি। তো যে জিনিসের দাম, স্বৈরাচারী যে রাজা যে ছিল, সে আমাদেরকে তো মুখের আহার পর্যন্ত আমাদেরকে খেতে দেয়নি, সব কেড়ে নিয়েছে। বাজারে গেলে পারে বা মানে বাজার করার জন্য যখন যায়, তখন যদি এত দাম দেখি, তখন কিন্তু আর কিচ্ছু কিনতে ইচ্ছা করে না। ইচ্ছা থাকলে উপায় হয় না, যেহেতু টাকা থাকে না, তো এত কিভাবে কিনবো। তো আমি এই ভিডিওতে বলতে চাই যে আমি আগের মতন আর বাস করতে চাই না। আমার একটু স্বাধীন, যেহেতু দেশ, স্বাধীনভাবে যেন আমরা খেয়ে পরে বাঁচতে পারি, কম খাই কম পড়ি, কিন্তু আমাদের জিনিসের দাম যেন সঠিক পাওয়া যায়। আর আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, আমি একটা সামরিক বাহিনীর ওয়াইফ। আমার হাজব্যান্ড অবসরপ্রাপ্ত, বেশি দিন হয়নি, সে অল্প বয়সে অবসর নিয়ে বাসায় চলে এসছে, মিনিমাম 10 বছর হয়ে গেল। কিন্তু দেখেন, ওই সরকার আমাদের জন্য কোনো সুযোগ সুবিধাই করে দিয়ে যায়নি। যত সুযোগ সুবিধা দিয়েছিল সম্পূর্ণ পুলিশদের জন্যই দিয়েছিল, যেটা কিন্তু পুলিশরা এখনও ভোগ করে, আগেও ভোগ করে। আমাদের সন্তানদের রেশনের মূল্য নাই, কোনো দাম নাই। যখন তারা অবসরে চলে যায়, যে টাকা রেশনের টাকাটা দেয়, সে টাকা দিয়ে আমাদের কিছুই হয় না, একটা মাছের দামও কিন্তু আমরা পাই না ওই টাকা দিয়ে বর্তমান সময়। আগে তো আলাদা হিসাব ছিল, কিন্তু এখন তো সেটারও কোনো মূল্য হয় না। তাহলে আমরা কি খেয়ে বাঁচবো বলেন? কিন্তু পুলিশদের দেখেছেন কি অবস্থা, ওদের কিন্তু সন্তানরা যখন থেকে জন্ম নেয় তখন থেকে তাদের ফুল রেশন, এবং তারা যখন অবসরে যাবে তখনও তাদের ফুল রেশন। তাহলে কি আর্মির সন্তানরা কি
কিছুই খেতে পারে না, শুধু পুলিশের সন্তানরাই জন্ম নেওয়ার পরে ভাত খাওয়া শুরু করে দেয়, আর আর্মির সন্তানরা আপনার ভাত খায় 5-6 বছর থেকে শুরু করে। তাহলে আমাদের দেশে যখন 6 মাস হয় বাচ্চাদের, 7 মাসে কেন আমরা মুখে ভাত দিই? এটা আমার একটা প্রশ্ন থাকবে জাতির কাছে এবং আমাদের সাধারণ জনগণের কাছে, যারা আমার এই ভিডিও দেখেন তাদের কাছে। তো যাই হোক, এই দুর্নীতিটা করার জন্যে আজকে তার পতন হয়েছে। আর আমি এবার সামনে যেই সরকার আসুক না কেন, যাকে আমি অনুরোধ করব অবশ্যই আমাদের সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের দিকে অবশ্যই আপনি নজর দিবেন। এবং আমরা কিন্তু পরিবার নিয়ে আমরা কিন্তু খুব অল্প টাকা ব্যয়ে কিন্তু সংসার চালাইছি, এবং তারা কিন্তু অবসর করে আসার পরে আহামরি এত টাকাই পায় না যে তারা কিন্তু বসে বসে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খেতে পারবে যেমন পুলিশরা করতো। যেহেতু আর্মিদের কোনো ঘুষ নাই, আর্মিদের কোনো ব্যক্তিগত কোনো এক্সট্রা ইনকাম নাই, ওদেরকে সরকার যেটুকু খাটায়, যেটুকু টাকা দেয় সেটুকুই কিন্তু তাদেরকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার বাবা মা ভাই বোন এবং তার পরিবার নিয়ে তাদেরকে শেষ সময় পর্যন্ত চলতে হয়। আর তারা কিন্তু সহজে সবার কাছে কিন্তু এমন নীতি নিয়ে তারা চাকরি করে বের হয়ে আসে যে তারা কারো কাছে বিক্রি হয়ে যেতে পারে না পুলিশের মতন। পুলিশরা কিন্তু ঢোকার পর থেকে তাদের ঘুষের চাকরি, ঘুষ দেয়া নেয়া তাদের একটা বলে না যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। যারা যখন বের হওয়ার পরেও কিন্তু তাদের অবসরদের কিন্তু চাকরিরত পুলিশ অফিসারদের সাথে হাত থাকে। গ্রাম থেকে কিন্তু ছেলেদেরকে নিয়ে যেয়ে চাকরি দিয়ে 10 লাখ 15 লাখ টাকা করে তারা নিয়ে চাকরি দেয়। আর অনেক অনেক গরিবের সন্তান আছে মেধাবী, কিন্তু তারা এই পুলিশে চাকরি পায় না, ঘর থেকে বের হয়ে যায় যখন শুনে যায় এত লাখ টাকা, তখন ঘরে ফিরে আসে। আর যারা টাকা দিতে পারে তাদের কাছে চাকরিটা চলে যায়। তো আমি রিকোয়েস্ট করব, আমি পুলিশের সংস্কার চাই। পুলিশদের আগে যত পুলিশ আছে সব পুলিশকে আপনারা বাদ দিয়ে আপনারা নতুনভাবে আবার পুলিশ আপনারা তৈরি করেন, যাই সন্তানরা এখন পর্যন্ত তার বাবা মার মাথার উপরে বোঝা হয়ে আছে, পড়ালেখা শেষ করে বোঝা হয়েছে, তাদেরকে আপনারা পুলিশের চাকরি দেন। নতুনভাবে পুলিশের, আগের পুলিশকে আপনারা একটাও রাখবেন না, কারণ তারা কিন্তু দেশের সর্বনাশ করেছে এবং আরও করবে, এবং তাদের হাতেই কিন্তু আমাদের সাধারণ জনগণের কিন্তু আপনার মৃত্যু অনিবার্য। মৃত্যু তাদের কাছে কোনো কিছুই না। ওরা মৃত্যুর পুরীতে কীভাবে মৃত্যু নিয়ে তারা খেলা দেখালো, আমরা তো সেগুলো সবাই দেখেছি। আমি বলবো না যে সব পুলিশই খারাপ, হ্যাঁ এর মধ্যে অনেক পুলিশ ভালো আছে, কিন্তু কয়জন পুলিশকে বাবা ভালো থাকতে দেয় বলেন? টাকার নেশা বড় নেশা, হ্যাঁ সবাই টাকার পাগল, টাকার নেশা যখন একবার ধরবে তখন কিন্তু আর ছাড়বে না। তো যাই হোক, ছোটো মুখে হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি, কিন্তু বলবো না কেন বলেন? আমিও তো কারো মা, আমারও তো সন্তান হচ্ছে ছাত্র, তারাও তো রাস্তায় নেমে তারাও তো প্রতিবাদ করেছে, তাহলে এই অধিকারটুকু অবশ্যই আমাদের আছে। তো যাই হোক, এখন আমরা খাবার দাবার খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমার মেয়ের একটু সমস্যা আছে, আর আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমি যশোরে যাচ্ছি একটা মানে একটা যে কোনো একটা বিশেষ কারণে। তো কারণটা হচ্ছে আমার মেয়ের গল ব্লাডারে পাথর, পিত্তথলিতে পাথর আছে, যেটা অপারেশন করা লাগবে। তো সেই সময়টা মানে চলে এসছে আস্তে আস্তে। প্রথমে করতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চা ছোটোর কারণে ডাক্তাররা করেনি, কিন্তু বাচ্চা যেহেতু এখন 2 বছর হতে যাচ্ছে, তো চেষ্টা করছি এখন অপারেশনটা করে নেওয়ার। তো বাইরে যাচ্ছি আলট্রাসোনা করতে, যেহেতু ভিতরে আলট্রাসোনা করতে অনেক দেরি হবে, ডেট দিয়েছে। তো বাইরে যাওয়ার পরে দেখেন বাইরের কী অবস্থা। এটা কিন্তু যশোর পালবাড়ি, তো সেখানে একটা হাসিনা ক্লিনিক আছে, সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে তো ক্লিনিকে এখন যাব, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু রাজনীতি চলে, প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতি। দেখেন এই ক্লিনিকগুলোতে গেলাম, প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপা আপনাদের এখানে আলট্রাসোনা কয় টাকা করে? সে বলছে 1200 টাকা। তো আমি বলছি মা 1200 টাকা আলট্রাসোনা মানে কি? তো বলছে আপনারা যদি করেন তাহলে 1000 টাকার মধ্যে আমরা করে দিতে পারবো। তা আমি বললাম যে না, অসম্ভব, আলট্রাসোনা করতে সর্বোচ্চ যদি লাগে তাহলে 500 টাকা লাগবে। বলছে কোথাও পাবেন না, আমরাই কম করছিলাম। তো এই বলে আমার মেয়েকে নিয়ে আমরা আরেক জায়গায় চলে গেলাম, সেটা হচ্ছে 8 দিন, হ্যাঁ সখিনা হাসপাতাল, সেটা কিন্তু যশোরে কিন্তু সবাই চিনেন আপনারা। তো সেখানে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে সেখানে যখন জিজ্ঞাসা করলাম যে কত করে, তখন তারা বললো যে 450 টাকা। তাহলে বুঝেন কত বাটপাত তারা, কোথায় 1000 কোথায় 450। তো এখানে কিন্তু বোঝা যায় যে দুর্নীতিটা কেমনভাবে হয়েছে। তো এখানে কিন্তু দরটানা নামলাম, যে যখন চলে এসেছি তাহলে দরটানা থেকে একটা জামাইয়ের জন্য একটা কেক নিয়ে যায়, সারপ্রাইজ কেক। সে কিন্তু খেলাতে গেছে ক্যান্টনমেন্টে, সে এখনও জানে না, যেহেতু সে ফুটবল টিমে খেলা করছে। আপনারা আমার
আমার গত ভিডিও তো দেখেছিলেন। তো সেহেতু আমি তো মা, বাচ্চাকে জন্মদিন, অত বড় কিছু আহামরি করতে পারবো না, কিন্তু যেটুকু পারবো সেটুকুই আমি চেষ্টা করছি। আর হয়তো আপনারা বলবেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি। মায়ের থেকে মাসির দরদ অবশ্যই একটু বেশি না, কিন্তু অনেক মাসি আছে মায়ের থেকে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমি আমার সন্তানদেরকে কখনোই আমি দুই চোখে দেখি না, আর এখনও দেখি না, পরে আল্লাহর রহমতে দেখার যেন সৌভাগ্য না হয়। তো বাসায় ফিরে আসলাম, আর আপনার ভাইয়ার জন্য কিন্তু তার পছন্দের জিলাপি নিয়ে এসেছিলাম। সে জিলাপি পেয়ে খুবই আনন্দিত। আর ইতিমধ্যে জামাই বাসায় চলে এসছে, তার জন্য সারপ্রাইজ রাখা হয়েছে এই কেকটা। এখন দেখেন কেকটা সুন্দর করে এখন নিয়ে দুই বাপ বেটি বসে গেছে। তো এখন দুজন মিলে এখন কেকটা কাটবে। তো মেয়ে ছাড়া তো বাবা কীভাবে কেক কাটবে বলেন। তো দুজন মিলে কেক কাটতে অলরেডি শুরু করে দিয়েছে। আমার তো মেহেরিমা, আমার বান্ধবীর অবস্থা তো আপনারা জানেন, একটুতেই সে কেমন যেন একটা হয়ে বসে, চিল্লা পিল্লা, আর এতই জেদ, আর এতই সে কান্নাকাটি। সে ফুলটা নিবে, তো এটা নিবে, ওটা নিবে, খাওয়ার দিকে কিন্তু নাই, কিন্তু নেয়ার দিকে আছে। তো যাই হোক, এখানে কেকটা কাটা হলো। বাবা, বাবাকে খাওয়াই দাও, বাবাকে খাওয়াই দাও তো একটু। তোর আমি মিষ্টিকে তুলছিলে, ফুলটা দে তো, ফুলটা খুব নেশা, খালার মতন, খালার ওদিকে খুব নেশা ছিল। সবুজটা দে, দে সবুজটা দে না। তোর মজা লাগছে? খালি নাইরবে সিসি করছে দেখ না। তো এখানে কেকটা কাটার পরে সব খাওয়া দাওয়া চলছে, সবাইকে খাওয়াই দিচ্ছে। আমি একটু আমার ওই জামাইকে খাইয়ে দিলাম যে নাও বাবা, হ্যাপি বার্থডে। তো এই বলে খাওয়া দাওয়া এখানে শেষ হলো। মানে এখন সবাই কেক কাটাকাটি, মানে কেটে কেটে সবাই পিস করে করে এখন সবার বাটিতে বাটিতে নিব। তো এই তো এরকম পরিবার নিয়ে ছোটোখাটো আয়োজন করলে খুব ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। আর এই যে দেখেন আমার এই যে বান্ধবী কি নাচানাচি শুরু করে দিয়েছে, যার বলার ভাষা নেই। সে যে কি করবে না করবে সে কিছুই বুঝে পায় না, তার অন্যরকম একটা অবস্থা। তো দেখেন আমি তাকে আবার ভিডিওগুলো করছি, সে খাওয়া। আর এই যে দেখেন, এটা দেখছেন, এটা 12টার সময়, রাত্রি 12টার সময় সে কিন্তু আমাদেরকে ঘুমাতে দিবে না। এখন সে নানা ভাই আর ওই দুজন মিলে এখন মানে ওই ওকে চুমা দিবে, ওই ওকে চুমা দিবে, মুড়ি খাচ্ছে আর চুমা দিচ্ছে। তাহলে দেখছেন কি অবস্থা চলছে আমার এখানে। তো যাই হোক, এগুলো কিন্তু খুব একটা মানে কি বলবো, মানে স্মৃতিময় ভিডিও। আমি কিন্তু ছোটোখাটো ভিডিওগুলো চেষ্টা করি ধারণ করে রাখার, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই আপনার লাইট দিতে। তো যাই হোক, আমি বুঝলেই হলো। তো এইভাবে কিন্তু আমার আজকের ভিডিও গেছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, অনুষ্ঠান। আর তারপরে তো খুশির খবর আছে যে আমার আজকে দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ আজকে যে কি মুক্ত পেয়েছে, যে সে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। সবার কাছে দোয়া রইল, বা সবার কাছে দোয়া আমি চেয়ে নিলাম, আল্লাহ যেন আমাদের সকল মানুষদেরকে আল্লাহ যেন ভালো রাখে, সামনের দিকটা যেন আমাদের ভালো হয়, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যেন ভালো হয়। যেহেতু দেশ মুক্ত হয়ে গেছে, অবশ্যই আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো হয়ে যাবে। এই দোয়াটাই আমি এখন সব করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা আমাদের স্বপ্ন পূরণ করে, এই দোয়াই এখন আমি করি। তো যাই হোক, আপনারা শেষটুকু ভিডিও দেখতে থাকেন। আমি এখান থেকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার সময় আরেকবার বলে দিই যে সন্তানেরা এত কষ্ট করে এই দেশটাকে তোমরা আবার নতুন করে স্বাধীন করলা, তোমাদের প্রত্যেক জনের কাছে আমার মতন একটা মায়ের স্যালুট থাকলো প্রত্যেকটা সন্তানের জন্য। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো তোমরা। ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ সবাইকে।